ইতিমধ্যে জেনে গেছেন গোটা দেশ জুড়ে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু হয়ে গিয়েছে। এই সিএএ নিয়ে কিন্তু অনেক ধরনের ধোঁয়াশা রয়েছে। আজকে কয়েকটি প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন, এখানে কারা আবেদন করবে এবং কারা আবেদন করবে না। তাছাড়াও আবেদন করার পর যদি আপনার আবেদনটা খারিজ হয়ে যায় অর্থাৎ বাতিল করে দেওয়া হয়, এরপর আপনার কি পরিণতি হতে পারে সেই সংক্রান্ত কিন্তু কয়েকটি প্রশ্ন রয়েছে। বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। যদি আপনি সিএএতে আবেদন করতে চাইছেন তার আগে অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন। অনস্ক্রিন দেখুন, এই সংক্রান্ত আপডেটে প্রথমেই বলা হয়েছে নাগরিকত্বের শংসাপত্র পেতে আবেদন করার পর তা খারিজ হলে ভবিষ্যৎ কি স্পষ্ট নয়। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে সিএএ মারফত নাগরিকত্ব আবেদনের সহায়তা করতে একটি হেল্পলাইন নম্বর দ্রুত খোলা হবে। আবেদনকারীরা ভারতের যে কোনো প্রান্ত থেকে বিনামূল্যে ওই নম্বরে আবেদন করতে পারবেন। নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ কি, কোথায় এবং কিভাবে তার মারফত নাগরিকত্বের শংসাপত্র পেতে আবেদন করতে হবে, এরকম বিভিন্ন বিষয়ে ইতিমধ্যেই খোলসা করার চেষ্টা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, কিন্তু তাতেও ধোঁয়াশা পুরোপুরি কাটছে না। এখনও স্পষ্ট নয় বহু প্রশ্নের উত্তরও। এরপর প্রথম প্রশ্নে চলে যাচ্ছি, ভারতের নাগরিক কারা? এই প্রশ্নটির অনেকটা মানে রয়েছে, কারণ এখানে এই যে ভারতের নাগরিক কারা, এই প্রশ্নটি করার মানেই হচ্ছে সিএএতে আপনি আবেদন করবেন কি করবেন না এখান থেকেই বুঝতে পারবেন। কারণ সিএএটা শুধুমাত্র তাদের জন্য যারা নাগরিকত্ব চাইছে, অর্থাৎ যাদের নাগরিকত্ব নেই তারা কিন্তু এই সিএএ আইনের মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করবে এবং তারা নাগরিকত্ব পাবে। সঠিক প্রমাণ দেখিয়ে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। এবং যাদের ইতিমধ্যেই নাগরিকত্ব রয়েছে তাদেরকে এই সিএএতে আবেদন করতে হবে না। নাগরিকত্ব বলতে আপনি যদি একজন ভারতের নাগরিক হয়ে থাকেন, এখানে যে শর্তগুলোর কথা বলা হয়েছে সেই সব শর্ত যদি আপনার ক্ষেত্রে পূরণ হয়ে থাকে এবং আপনি একজন যদি ভারতের নাগরিক হয়ে থাকেন, তাহলে ইতিমধ্যেই আপনার ভারতের নাগরিকত্ব রয়েছে, আপনাকে আলাদাভাবে আর সিএএতে আবেদন করতে হবে না। অর্থাৎ এখান থেকে স্পষ্ট বুঝে নিন, যদি আপনি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে আপনাকে সিএএতে আবেদন করতে হবে না। এবং এখানে সিএতে শুধুমাত্র তাদেরকে আবেদন করতে হবে যারা নাগরিকত্ব চাইছে, অর্থাৎ যাদের নাগরিকত্ব নেই। উত্তরে বলা হয়েছে এদেশের নাগরিকত্ব আইনের ব্যাখ্যা করে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে 1, 2, 3, 4 এরকম করে কিন্তু 5টি পয়েন্ট রয়েছে। এই 5টি পয়েন্ট ভালো করে লক্ষ্য করুন অথবা নোট করে কিন্তু আপনি নিতে পারেন। 1 নম্বরে বলা হয়েছে 1950 সালের 26শে জানুয়ারির আগে যাদের অবিভক্ত ভারতে জন্ম এবং স্বাধীনতার পরেও যারা ভারতবর্ষে থেকে গিয়েছেন তারা সকলেই ভারতের নাগরিক। এরপর 2 নম্বর পয়েন্টটি লক্ষ্য করুন, 1950 সালের 26শে জানুয়ারির আগে যাদের অবিভক্ত ভারতে জন্ম এবং ওই সময়ের মধ্যে যারা পাকাপাকিভাবে থাকার জন্য এদেশে চলে এসেছেন তারাও তাই। অর্থাৎ 1 এবং 2 এই দুইটি পয়েন্ট কিন্তু প্রায় সেম। অর্থাৎ যারা 1950 সালের 26শে জানুয়ারির আগে অবিভক্ত ভারতবর্ষে জন্মেছেন এবং এখানেই থেকে গেছেন তারা ইতিমধ্যেই ভারতীয় নাগরিক, অর্থাৎ আপনাদের কিন্তু ইতিমধ্যেই নাগরিকত্ব রয়েছে। আপনার এই সিএএ নিয়ে কিন্তু ভাবার কোনো ধরনের প্রয়োজন নেই। এরপর 3 নম্বর পয়েন্টটি দেখুন, 1950 সালের 26শে জানুয়ারি থেকে 1987 সালের 1 জুলাইয়ের আগে যারা ভারতে জন্মেছেন তারা সকলেই ভারতের নাগরিক। অর্থাৎ এখানে কিন্তু একটা ডেডলাইন দেওয়া হয়েছে, 1950 সালের 26শে জানুয়ারি থেকে 1987 সালের 1 জুলাই, এর মধ্যে যারা ভারতবর্ষে জন্মেছেন আপনারা জন্মগতভাবে কিন্তু ভারতীয় নাগরিক, অর্থাৎ আপনাদের ইতিমধ্যেই নাগরিকত্ব রয়েছে। এরপর 4 নম্বর পয়েন্টটি লক্ষ্য করুন, 1987 সালের 1 জুলাই থেকে 2004 সালের 2রা ডিসেম্বরের মধ্যে এদেশে যাদের জন্ম তাদের বাবা মায়ের মধ্যে অন্তত একজন ভারতের নাগরিক হলেই তিনিও ভারতীয়। অর্থাৎ 2004 সালের 2রা ডিসেম্বরের মধ্যে যদি কেউ জন্মগ্রহণ করে ভারতবর্ষে এবং তার বাবা মায়ের মধ্যে একজনও যদি ভারতীয় নাগরিক হয়ে থাকে তাহলে সেও কিন্তু জন্মগতভাবে ভারতীয় নাগরিক, অর্থাৎ তার কিন্তু ইতিমধ্যেই নাগরিকত্ব রয়েছে। এরপর 5 নম্বর পয়েন্টটি একটু ভালো করে লক্ষ্য করুন, এখানে একটু কিন্তু বোঝার বিষয় রয়েছে। 2004 সালের 3রা ডিসেম্বর কিংবা তার পরে যাদের এদেশে জন্ম তাদের বাবা মা দুজনেই ভারতীয় হলে তিনিও এদেশের নাগরিক। অর্থাৎ 2004 সালের 3রা ডিসেম্বরের পরে কারোর যদি জন্ম হয় এবং জন্মসূত্রে যদি তার বাবা মা দুজনেই ভারতীয় হয় তাহলে তিনি কিন্তু জন্মসূত্রেই অথবা জন্মগতভাবেই ভারতীয় নাগরিকত্ব পেয়ে গেল। কিন্তু বাবা মায়ের মধ্যে অন্তত একজন ভারতীয় নাগরিক না হলেই সন্তানের নাগরিকত্ব প্রশ্নের মুখে পড়বে। অর্থাৎ বাবা মায়ের মধ্যে যদি একজনও বিদেশি হয়ে থাকে অথবা অনুপ্রবেশকারী থেকে শুরু করে শরণার্থী, অভিবাসী যে কোনো হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু সেই সন্তানের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে।
এক্ষেত্রে কিন্তু আপনি সিএএতে আবেদন করতে পারেন। আশা করছি এখান থেকে এই বিষয়টি বুঝতে পেলেন। এরপর পরের প্রশ্নে চলে যাচ্ছি। সিএএতে কাদের আবেদন করার প্রয়োজন নেই? উত্তরে বলা হয়েছে নাগরিকত্ব আইনের ব্যাখ্যায় যারা 1 থেকে 4-এর মধ্যে তাদের আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ এখানে এই যে 4টি পয়েন্ট, এই 4টি পয়েন্টের মধ্যে যাদের রয়েছে তাদের নাগরিকত্ব নিয়ে ভাবার কোনো ধরনের দরকার নেই, কারণ তারা ইতিমধ্যেই ভারতের নাগরিক। তাদের এই সিএএ নিয়ে ভাবার কোনো ধরনের দরকার নেই। এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে নাগরিকত্বের আইনের ব্যাখ্যায় যারা 1 থেকে 4-এর মধ্যে তাদের আবেদন করার প্রয়োজন নেই। এর পরের প্রশ্নে বলা হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইনে কাদের আবেদন করার কথা ভাবতে হচ্ছে? 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো দেশ থেকে যে সমস্ত অমুসলিমরা হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি অর্থাৎ এখানে 6টি ধর্মের কথা বলা হয়েছে, ধর্মীয় অত্যাচারের কারণে এদেশে এসে আশ্রয় নিয়েছেন এবং অন্তত 5 বছর ভারতে কাটিয়েছেন, তারা নাগরিকত্বের শংসাপত্র পেতে সিএএতে আবেদন জানাতে পারেন বলেই ইতিমধ্যে জানিয়েছে কেন্দ্র। নাগরিকত্ব আইনের ব্যাখ্যায় যারা 5 নম্বরে অন্তর্ভুক্ত তাদেরও আবেদনের কথা ভাবতে হতে পারে। অর্থাৎ এখানে এই যে 5 নম্বর পয়েন্টটি একটু আগেই কিন্তু আপনারা আমি বললাম যে এই বিষয়টি একটু আপনারা ভালো করে বুঝবেন। এখানে বলা হয়েছে 2004 সালের 3রা ডিসেম্বর কিংবা তার পরে যাদের এদেশে জন্ম তাদের বাবা মা দুজনেই ভারতীয় হলে তিনিও এদেশের নাগরিক। অর্থাৎ যদি আপনার বাবা মা ভারতীয় হয়ে থাকে দুজনেই, তাহলে কিন্তু আপনিও জন্মসূত্রভাবে ভারতের নাগরিক। কিন্তু বাবা মায়ের মধ্যে অন্তত একজন যদি ভারতীয় নাগরিক না হয়, সেক্ষেত্রে কিন্তু সেই সন্তান নাগরিকত্বের প্রশ্নের মুখে পড়তে পারে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই সিএএতে আবেদন করতে হতে পারে যদি আপনার বাবা মায়ের মধ্যে একজনও ভারতীয় নাগরিক না হয়ে থাকে। দুজনেই যদি ভারতীয় নাগরিক হয়ে থাকে তাহলে কিন্তু আপনি জন্মসূত্রভাবেই ভারতের নাগরিকত্ব পেয়ে গেলেন। এটাই এখানে বলা হয়েছে। 5 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটার মধ্যে যদি আপনি পড়েন, সেক্ষেত্রে একটু কিন্তু আপনি ভেবে দেখবেন যে আপনার বাবা মায়ের মধ্যে যদি মা অথবা বাবা ভিনদেশি অথবা বিদেশি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই সিএএতে আবেদন করতে হবে। অর্থাৎ উপরের এই বিষয়গুলো থেকে বুঝতেই পেলেন যে এখানে কাদের আবেদন করতে হবে এবং কাদের আবেদন করতে হবে না। এরপর পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি, যেখানে ডকুমেন্ট অর্থাৎ কাগজপত্র নিয়ে প্রশ্ন করা হয়েছে। যে সমস্ত নথি চাওয়া হয়েছে তার তালিকা তো দীর্ঘ, কারো কাছে নথি না থাকলে? উত্তরে বলা হয়েছে আবেদনকারীর কাছে যদি নাগরিকত্বের আবেদনের জন্য প্রামাণ্য নথি না থাকে তাহলে জেলা স্তরে থাকা যাচাই কমিটি বাড়তি নথি জমা দিতে বলতে পারেন, কিন্তু তারপরেও আবেদনকারী নথি দিতে না পারলে সেই আবেদন খারিজ হতে পারে। সেক্ষেত্রে ওই ব্যক্তিকে অনুপ্রবেশকারী হিসেবে ধরে নেওয়া হবে নাকি ফের আবেদনের সুযোগ দেওয়া হবে, সেই বিষয়টি এখনও বিজ্ঞপ্তিতে একেবারেই স্পষ্ট নয়। কেউ যদি এই সিএএতে আবেদন করে এবং কোনো কারণবশত সেই আবেদনটা খারিজ অর্থাৎ বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে সেই ব্যক্তিকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে কিনা সেই বিষয়টি এখনও পর্যন্ত বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা নেই। এরপর পরের প্রশ্নে চলে যাচ্ছি। সিএএ মারফত নাগরিকত্ব পাওয়ার প্রশ্নে ধর্ম একটি বড় বিষয়, কিন্তু কার ধর্ম কী তা কিভাবে প্রমাণ হবে? উত্তরে বলা হয়েছে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশের এমন কোনো সরকারি নথি যাতে ধর্মের উল্লেখ আছে দিতে হবে একটি হলফনামাও, তাতে ওই ব্যক্তি যে ধর্মাবলম্বী হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান তার প্রতিনিধিত্বকারী কোনো ধর্মীয় সংস্থার প্রধান লিখে দেবেন যে ভারতে আসা ওই ব্যক্তি আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান থেকে এসেছেন এবং তিনি কোন ধর্ম পালন করেন। কোনো হেল্পলাইন নম্বর? বুধবার স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে সিএএ মারফত নাগরিকত্ব আবেদনের সহায়তা করতে একটি হেল্পলাইন নম্বর দ্রুত খোলা হবে। আবেদনকারীরা ভারতের যে কোনো প্রান্ত থেকে বিনামূল্যে ওই নম্বরে আবেদন করতে পারবেন। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ওই নম্বর খোলা থাকবে। খটকা কোথায়? অর্থাৎ এখানে কিছু কিন্তু প্রশ্ন তুলে ধরা হয়েছে। উত্তরে বলা হয়েছে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে যারা কার্যত এক কাপড়ে এদেশে এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন তাদের সকলের কাছে আগের দেশে নথি থাকবে কি করে? যদি তা না থাকে তবে এখন কিভাবে তা জোগাড় করা সম্ভব? কোনো ব্যক্তি ধর্মীয় কারণে অত্যাচারিত হয়েই যে ভারতে আশ্রয় নিয়েছেন তার প্রমাণ হবে কিভাবে? কোনো আবেদনকারী নিজেকে যে ধর্মাবলম্বী বলে দাবি করছেন তিনি যে আদতে তাই সে কথা প্রমাণ হবে কিসের ভিত্তিতে? ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির কাছ থেকে ধর্ম সংক্রান্ত শংসাপত্র জোগাড়ের বাধ্যবাধকতা দুর্নীতির নতুন উৎস হয়ে দাঁড়াবে না তো? সিএএতে আবেদন করলে কি তিনি বিদেশি বা অনুপ্রবেশকারী হিসেবে গণ্য হবেন? সেক্ষেত্রে নথি দিতে না পারলে কিংবা আবেদন খারিজ হলে তার পরিণতি কী হবে? এইসব প্রশ্ন উঠে আসছে।
আবেদনের পরে নথির কারণে তা খারিজ হলে ভবিষ্যতে যে হেনস্থার মুখে পড়তে হবে না তার নিশ্চয়তা কোথায়? সংবিধানে যে দেশ ধর্মনিরপেক্ষ সেখানে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব কেন, যা নিয়ে গোড়া থেকেই প্রশ্ন তুলেছেন বিরোধীরা। অর্থাৎ এই কয়েকটি প্রশ্ন কিন্তু উঠে আসছে। তো অবশ্যই আপনারা দেখে নেবেন যে আপনাদের আবেদন করতে হবে কিনা, কারণ এখানে 1 থেকে 4-এর মধ্যে যে পয়েন্টগুলো রয়েছে এগুলোর মধ্যে যদি আপনি পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবেদন করতে হবে না। এবং যদি আপনার 5 নম্বর পয়েন্টের শেষের যে অংশটি রয়েছে এর মধ্যে পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। যারা ভিনদেশী, যারা বিদেশি, যারা অনুপ্রবেশকারী, যারা অভিবাসী, যারা শরণার্থী, যারা ভারতবর্ষে এসেছেন অর্থাৎ আশ্রয় নিয়েছেন, তারাই শুধুমাত্র এই নাগরিকত্বের জন্য আবেদন করবে সিএএতে। আশা করছি সবগুলো প্রশ্নের উত্তরই আপনারা পেয়ে গিয়েছেন। তো এই সিএএতে আবেদন করতে গেলে আপনাদের কী কী কাগজপত্র লাগবে অথবা কী কী ডকুমেন্ট লাগবে এই বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, সেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তাছাড়াও এই সিএএ নিয়ে যদি আপনাদের মনে কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাছাড়াও এই সিএএ নিয়ে বেশ কয়েকটি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।